এবং ইত্তেফাক গ্রুপের চেয়ারম্যান, তিনি এসেছিলেন। তিনি কিন্তু স্বচ্ছ কথা বলেছেন তার নিজের থেকে। কে কিভাবে নিল সেটা বড় কথা নয়, কিন্তু কথাগুলো হিস্টোরিক্যাল এবং বাস্তব এবং নির্মম। তিনি যে কাউকে আঘাত করার জন্য বলছেন সেটা আমাদের কাছে মনে হয়। যাই হোক, তিনি আমাদের মেহমান ছিলেন। গতকালকে এবং গত পরশুদিন কে বা কাহারা তার বাড়িতে বোমা নিক্ষেপ করেছে। ফ্যামিলির মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। সিনিয়র মোস্ট politician in our country, he was minister many times. He has got public relations within this country and outside the country. He is such a senior person. He is the pride of our সুন্দর সম্মেলন জাতীয় কাউন্সিল আমরা করেছে, এবং যেটা আমি বলবো সব দিক থেকে একটা সুন্দর কাউন্সিল আমরা আপনাদেরকে এবং পার্টিকে দিচ্ছি। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ডেলিগেট, প্রায় 4 থেকে 5,000 ডেলিগেট এবং কাউন্সিলর যারা এসেছিলেন, তাদেরকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসেছিলেন। তখন আবহাওয়া কিন্তু খুব যে ভালো ছিল সেটা না, তারপরেও তারা কষ্ট করে এসছেন এবং আমরা একটা সুন্দর সুশৃঙ্খল কাউন্সিল আমরা উপহার দিতে পেরেছি আমাদের পার্টি। কাউন্সিলের প্রেক্ষাপট আপনারা জানেন। আমাদের কাউন্সিল কাদের সাহেবের নেতৃত্বেই আমরা প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, 20 মে প্রেসিডিয়াম মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম যে 28 জুন আমাদের কাউন্সিল হবে। সেখানে 2টি জায়গা ঘোষণা করা হয়েছিল। এই প্রেসিডেন্ট মিটিংগুলোতে, ওইটাতে এবং পরবর্তী প্রেসিডেন্ট মিটিংয়ে আমরা কিছু বক্তব্য পার্টির জন্য তুলে ধরেছিলাম, যার মধ্যে ছিল যে পার্টির গণতন্ত্র, বিশ্বের 1 ক সেটার বিলুপ্তিকরণ, নোটিশ ছাড়া কাউকে পার্টি থেকে যেন বের করে না যায়, অর্থনৈতিক স্বচ্ছতা, আমাদের পার্টির যে চাঁদা বলেন, নানা রকম ডোনেশন এবং খরচ, এগুলোর একটা স্বচ্ছতার কথা সেখানে বলা হয়েছিল। আরেকটা ছিল যে আমরা চেষ্টা করব আমাদের জাতীয় পার্টি থেকে যারা চলে গেছেন বিভিন্ন বিভক্তির কারণে, তাদের সকলকে জাতীয় পার্টিতে ফিরিয়ে আনা। পার্টি ঐক্যবদ্ধ করার একটা প্রধান কারণ হচ্ছে যে গত বছর 5 আগস্টের পট পরিবর্তনের পরে আমি মনে করি আজকে রাজনীতিতে একটা বড় পরিবর্তন এসেছে। বাংলাদেশে আমাদের স্বাধীনতার যুদ্ধে যত লোক মারা গিয়েছে, তারপরে কিন্তু আমাদের আভ্যন্তরীণভাবে কোনো আন্দোলনে এত লোক মারা যায়। আমরা বিভিন্ন পরিসংখ্যান দেওয়া হয়, আপনার জাতিসংঘের যে পরিসংখ্যান সেটা 1000-এর মতো। আমি মনে করি হয়তো তার বেশি, কারণ সব পরিসংখ্যান সেটা দেওয়া হয়। অনেকে মনে করেন এইটা প্রায় 11,000 জীবন গিয়েছে। এবং এরপরে আমাদের স্বাভাবিকভাবে একটা চিন্তা এসছে যে দেশে একটা বড় পরিবর্তন আসতে, এই জীবনগুলো বৃথা যেতে পারে। যারা রক্ত দিয়েছে তাদের জীবন বৃথা যেতে পারে। আমরা তারপর থেকে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, অন্তর্বর্তীকালীন সরকার এসছে, তারা দেশ চালাচ্ছে,
কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যে দেশ আজকে 1 বছর পরেও অনিশ্চয় থেকে আমরা উত্তরণ পাইনি। তাই আমরা মনে করেছি যে বর্তমান প্রেক্ষাপটে জাতীয় পার্টি ঐক্যবদ্ধভাবে মানুষের সামনে আসতে পারলে আমার মনে হয় আমরা হয়তো জাতিকে কিছু দিতে পারবো এবং জনগণ আমাদেরকে গ্রহণ করবে। কারণ আমাদের যে 9 বছর 9.5 বছর শাসন, সেখানে আজকে যে সংস্কার কথা বলা হচ্ছে, এই সংস্কারগুলো অনেকগুলো আমরা করেছিলাম বা করতে চেষ্টা করেছি। আপনারা জানেন যে আমাদের যে মেইন এমফেসিস ছিল আপনার চাকরি তৈরি, যাতে মানুষ, যে ছাত্র, আমাদের যুব সমাজ বের হয়ে এসছে, তাদের আজকে কোনো চাকরির নিশ্চয়তা। ছাত্ররা লেখাপড়া করছে, তাদের একটা ভবিষ্যৎ, চাকরি পাচ্ছে। আপনার কর্মক্ষেত্রে আমরা যেটা দেখছি, কর্মসংস্থান সবকিছুতে হয়ে এসেছে, অর্থনীতি স্থবির হয়ে গেছে। সুতরাং আমি মনে করি আজকে জাতীয় পার্টির দরকার। যে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল এরশাদ। তিনি তার 9.5 বছর যেই সংস্কারগুলো করেছেন, যেইভাবে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, আজকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো অঞ্চলে যেতে পারি, এটার কিন্তু প্রধান অবদান আমি মনে করি। এই আপনার এক্সপ্রেস হওয়ার আগে পর্যন্ত এই ঢাকার প্রধান যোগাযোগ ব্যবস্থা এরশাদ সাহেব, ব্যাংকিং এরশাদ সাহেবের সিস্টেম, আজকে যে প্রাইভেট ব্যাংকিং, এটা এরশাদ সাহেবের সিস্টেম, ইন্স্যুরেন্স, প্রাইভেট ইন্স্যুরেন্স এরশাদ সাহেবের সিস্টেম, এই অর্থনীতি, এই যে একটা ওপেন ইকোনমি, এটাও কিন্তু এরশাদ সাহেবের সিস্টেম। আজকে ঔষধ নীতি, আমার মনে আছে সেই ঔষধ নীতি যখন দেয়, তখন সাংঘাতিকভাবে যে মাল্টিন্যাশনাল ছিল সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছে, কিন্তু তখন উনি কারো কথা শোনেন। আজকে আমাদের ঔষধ নীতি পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এটা রেপ্লিকা হচ্ছে। আমাদের এমনকি আপনার এই যে পপুলেশন গ্রোথ, সবচেয়ে সাকসেসফুল পপুলেশন নিয়ন্ত্রণের সেটাও কিন্তু এরশাদ করেছে। আজকে পিস কিপিং মিশন দেখছেন, সেটাও এরশাদ সাহেবের। আমাদের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত যে ইরাক কুয়েত যুদ্ধের সময় আমরা সৌদি আরবিয়ায় 4000 সৈন্য পাঠিয়েছিলাম মক্কা এবং মদিনা রক্ষার জন্য, সেই থেকে আমাদের পিস কিপিং জোরালো হয়েছে। আজকে একটা বিরাট অঙ্ক আমরা আছে। তারপরে আপনার বিদেশে যে আজকে আমরা বলছি 30 বিলিয়ন আসছে, 24 বিলিয়ন আসছে, এইটার ভিত্তিপ্রস্তরও এরশাদ সাহেব দিয়ে গেছেন। এই ইরাক কুয়েত ওয়ারের পরে বাংলাদেশি লোকজন আপনার মধ্যপ্রাচ্যে যাওয়া জোর বেশি করে, বেশি গতিতে যেতে পেরেছে এই সিদ্ধান্তের কারণে। সুতরাং আমাদের দেশের প্রত্যেকটি, এমনকি যমুনা সেতু যখন করা হয়েছিল, তখনও লোকে বিশ্বাস করেনি যে যমুনা সেতু করতে পারে। তিনি একটি সারচার্জ দিয়েছিলেন, লোকে বলেছিল ওই সারচার্জ নাকি জাতীয় পার্টি খেয়ে ফেলবে, এরশাদ সাহেব খেয়ে ফেলবে। কিন্তু দেখা গেছে এই সারচার্জের কারণে এই আপনার যমুনা সেতু প্রকল্পটি আমরা শেষ করতে পেরেছি তাড়াতাড়ি। সুতরাং আমাদের অনেক কিছু এখানে বাংলাদেশে উন্নয়নে আমরা অনেক কিছু, বন্যা হয়েছে 1988 সালে। আমরা এরশাদ সাহেবকে দেখেছি কোমর পর্যন্ত পানি তুলে হেরে গেছে,
লোকের ঘরে ঘরে গিয়েছেন, মানুষের কাছে গিয়েছেন, মানুষকে আশ্বাস দিয়েছেন। আজকে ঢাকা শহরের আপনার পূর্বাঞ্চলে কোনো আপনার বন্যা, কারণ কি এই যে মোহাম্মদপুর মিরপুর এলাকায় যে বাঁধ দেওয়া হয়েছে সেই বাঁধের কারণ আজকে আমরা ক্ষমতা থেকে চলে গেছি 35 বছর, আর 1 ইঞ্চি বাঁধ আমরা ঢাকায় কেউ যোগ করতে পারে। সুতরাং এই দেশের উন্নয়ন যদি সত্যিকার হয়, যদি কেউ এটাকে পরীক্ষা করে দেখে, তখন দেখবে যে আমাদের জাতীয় পার্টির 9.5 বছর শাসন আমলে সবচেয়ে বেশি, যখন আমি এবং আমাদের বর্তমান যিনি মহাসচিব রুহুল আমিন হাওলাদার আমরা যখন বললাম যে আমরা এবার এখানে প্রতিদ্বন্দ্বিতা করব, তখন তিনি তড়িঘড়ি করে সেটা বন্ধ করলেন এবং বন্ধ করে আমাদের 3 জনকে, হাওলাদার সাহেব, টুন্নু সাহেব এবং আমাকে, তার আগে 7 জন আমাদের প্রেসিডেন্ট সদস্য, তাদেরকে আপনারা বহিষ্কার করেন। আমাদেরকে বহিষ্কার করার পরে আমরা এটা জানেন, তবু আমি ধারাবাহিকতার জন্য কথাগুলো বলছি। আমরা কোর্টে যাই, কোর্টে আমাদেরকে পুনর্বহাল করা হয় আমাদের সম্পদে, এবং আপনার কাদের সাহেবের উপর, তার সাংগঠনিক কর্মকাণ্ডের উপর আপনার স্থগিত আদেশ দেওয়া, এবং আমাদের গঠনতন্ত্রে 20(2) ধারায় আমি তখন চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হই, এবং চেয়ারম্যানের দায়িত্বপ্রাপ্ত হয়ে আমরা আমাদের প্রেসিডিয়াম সবাই সিদ্ধান্ত নেই যে 9 আগস্ট আমরা আমাদের কাউন্সিল অনুষ্ঠিত, এবং সেই হিসাবে একটা সুস্থ সুন্দর কাউন্সিল আমরা করেছি। তারপরে করার পরে আরেকটা কনফিউশন দাঁড়িয়েছে, এবং কাদের সাহেব এবং তার সাথে পাটওয়ারি সাহেবও বলেছেন যে তাদের বিজয় কি জন্য আমরা কেস করেছে, কারণ কেসটা তখন ইনফ্রাকশন, এটার আর কোনো এই কেসটা রাখার কোনো কারণ ছিল, কারণ আমরা সম্মেলনে আমাদের কাউন্সিলে আপনার যে কাদের সাহেবের যে কমিটি ছিল, আমাদের পূর্ববর্তী যে কমিটি ছিল, এবং আমাদের পার্টির পূর্ববর্তী যে কমিটি ছিল, সেটা আমরা বিলুপ্ত হল, এবং কর্মবোর্ডে সেটা বিলুপ্ত হলো। বিলুপ্ত হওয়া মানে তিনি আর চেয়ারম্যান নেন, এবং সেই কমিটিও এখন নতুন কমিটি হয়েছে। সুতরাং সেই কারণেই আমরা নিজেরাই এই কেসটা প্রত্যাহার, এইটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারা দিয়েছেন যে তারা জিতে গেছেন, তাদের সত্যের জয় হয়েছে, এগুলো পুরোটাই সত্য। আমরা সেদিন যে কাউন্সিল, সেটা হচ্ছে আমাদের নিবন্ধন 12 এবং আমাদের ক্লান্ত একই, এখানে বিভক্ত করে আমরা কিন্তু কাউন্সিল করি। সাধারণত অন্যান্য সময় যেটা হয়, কিছু নেতা বের হয়ে যায়, আমরা কিন্তু বের হয়ে যাই। আমরা আমাদের নিবন্ধিত 12 নম্বর জাতীয় পার্টির কাউন্সিল অনুষ্ঠিত করি, এবং যেই 12 নম্বর নিবন্ধিত পার্টি তারই কিন্তু প্রতিপক্ষে জানো, এবং আমরা আমাদের কাগজপত্র নির্বাচন কমিশনে দিয়েছি কিছু পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনগুলো আমরা আশা করি খুবই শীঘ্রই হবে। আমরা আজকে জাতীয় পার্টি আমরা মনে করি যে বর্তমানে গোষ্ঠীকে ক্ষমতায় আনা কেবল ক্ষমতা বদলের জন্য আজকে সংস্কারের কথা নিশ্চয়ই সংস্কার করত, সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা হতে পারে, কিন্তু সেই সমঝোতা, সেই সংস্কার কেবল সম্ভব একটা নির্বাচিত সংসদ।
সুতরাং আমরা সংসদের নির্বাচন চাই, যত শীঘ্রই সম্ভব আমরা সংসদ নির্বাচন চাই। তবে এখানে একটা কথা, যে কোনো রকমের একটা নির্বাচন করে দেওয়া, সেই নির্বাচন আমরা চাই। আমরা চাই সেই নির্বাচন, যে নির্বাচন নিরপেক্ষ হবে, যে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, যে নির্বাচন আপনার স্বচ্ছ হবে, এবং যে নির্বাচনে আমরা যারা নির্বাচন করব তারা যেন একইভাবে নির্বাচন করবে। আজকে আমি জানি অনেক কনস্টিটিউয়েন্সিতে বলা হয় অমুক আসতে পারে, আজকে মক জাস্টিস করা হচ্ছে, আজকে লোকের বলা, এমনকি আপনাদের জার্নালিস্টের একজনকে নিহত করা হয়েছে সেই জয়দেব। সুতরাং এই অবস্থাতে সম্ভব, এই অবস্থাতে একটা নির্বাচন সম্ভব। আমরা আজকে খালি কিছুদিন পরে পরে আমি দেখি বিচার এবং সংস্কারের কথা বলছি। বিচার আমরা যদি বলে দেই 6 মাসের মধ্যে বিচার করতে হবে, এটা কিন্তু আমি মনে করি না মানুষের কাছে গ্রহণযোগ্য, বিশ্বব্যাপী কারো কাছে গ্রহণযোগ্য। আপনার একটা বিচার, সুষ্ঠু বিচার করতে যে সময় লাগবে সেই সময় দিতে হবে। আজকে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। বিচার বিভাগের মধ্যে আমরা যে স্বাধীনতা থাকা উচিত, আপনারা দেখেছেন হাইকোর্টে কয়েকদিন আগে কি ঘটনা, খায়রুল সাহেবের বিচার, আমরাও তার বিচার চাই, আমরা তার বিচার চাই। তিনি ওপেন কোর্টে যে রায় দিয়েছিলেন, সেই রায় তিনি যখন লিখিত রায় দেন, সেই রায় তিনি সেখানে দেন। ওপেন কোর্টে রায় দিয়েছিলেন যে আরো 2 বার আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সচল থাকবে, অথচ তিনি যখন রাখেন তার লিখিত রায়ে তিনি সেইটা উচ্চ করেন, তিনি আমাদের যে কেয়ারটেকার সিস্টেম ছিল সেইটাকে সম্পূর্ণ বাতিল ঘোষণা করেন। সুতরাং তার বিচার হবে, কিন্তু তার নামে যদি এখন হত্যা মামলা দেওয়া হয়, এটা তো আমাদের এই বিচার পদ্ধতির উপর মানুষের আস্থা চলে। আমরা এমন কোনো কিছু করা উচিত হবে না যেটা বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থা চলে। আজকে বিচার বিভাগকে আমি মনে করি নির্বাচনের আগে 2টা কাজ, সংস্কার নিশ্চয়ই একটা আপনার আমাদের মধ্যে এগ্রিমেন্ট হতে হবে পলিটিক্যাল পার্টির মধ্যে, কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে যে বিচার বিভাগকে শক্তিশালী করা, আইন শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা এবং আইন শৃঙ্খলা ফিরিয়ে, কারণ আইন শৃঙ্খলা যদি ঠিক না থাকে নির্বাচন ঠিক হবে, এবং নির্বাচন যদি ঠিক না হয় তাহলে আমি মনে করি সঠিক গণতন্ত্র আমরা ফিরে পাবো। আমরা আজকে যারা কথা বলছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ সকলেই বলছেন যে নির্বাচন ঠিকভাবে হয়নি বলে স্বৈরাচারের জন্ম। সুতরাং আমরা কি আরেকটা নির্বাচন চাই যেটা সঠিকভাবে হবে না? আমাদের যে ফোকাসটা আমরা দিতে চাই, সেই ফোকাসটা হবে আইন শৃঙ্খলা, আপনার বিচার বিভাগ, সুষ্ঠু একটা বিচার বিভাগ থাকবে, অর্থনীতিকে সুসংগঠিত করতে হবে। আজকে অর্থনীতি খুব দুর্বল অবস্থা, এবং এর কারণে আমাদের ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে, আমাদের ছাত্ররা আজকে লেখাপড়া, আজকে আমাদের যেমন পাবলিক ইউনিভার্সিটি আছে, সাথে সাথে প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সেখানে আমাদের ছেলে মেয়েরা লেখাপড়া করছে, কিন্তু অনেক পয়সা দিয়ে লেখাপড়া। তারা আজকে যখন পাস করে বেরোচ্ছে, চাকরি পাচ্ছে। আমাদের দেখতে হবে কিভাবে আমরা চাকরি সৃষ্টি করতে পারবো। প্রতি বছর
আমাদের প্রায় 25 লক্ষ নতুন চাকরির প্রত্যাশী লোক এখানে জব মার্কেটে আসে। তাদের চাকরির বন্দোবস্ত করতে হবে। আমাদের যুব সমাজকে দেখতে হবে। আজকে যুব সমাজ হতাশ, তাদের উপরে চাকরি নেই, তাদের আয়ের কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমাদের আজকে এই ছাত্রদের, এই যুবকদের জন্য আমরা আছি, আমরা থাকব। তাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি, অর্থনৈতিক উন্নয়নের জন্য আমরা চেষ্টা করব। আর একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে আমাদের যে নতুন স্লোগান পার্টির জন্য আমরা করতে চাই, সেটা হবে লাঙ্গল আমাদের প্রতীক, গণতন্ত্র আমাদের শক্তি, শিক্ষা চাই, কর্ম চাই, দুর্নীতি। এবং আমাদের পার্টির আরেকটা মেইন গোল হবে এই দেশ থেকে দুর্নীতিকে দূর করা। আমি যদি বলি শূন্যের কোটায় আনবো, সেটা সত্যি হবে। পৃথিবীর প্রত্যেক দেশে কিছু না কিছু দুর্নীতি আছে, কিন্তু এখন যে দুর্নীতি সেটা অসহনীয়, এটা সহ্যের সীমা বাইরে চলে। সুতরাং আমরা সেটা চেষ্টা করি এবং আমরা যুবকের হাতে দেব দুর্নীতি বাজের, যুবকের হাতে দেব দুর্নীতি বাজে নয়। জাতীয় পার্টি বাঁচলে বাংলাদেশ এগোবে, এই স্লোগান নিয়ে আমরা মানুষের কাছে আমরা একটা শক্তিশালী দেশ দেখতে চাই। আমাদের পার্টিকে আমরা শক্তিশালী করতে চাই। সম্ভব না, এটার কোনো আইনগত ভিত্তিও থাকবে না এবং এটা করাও যাবে। সুতরাং সেই জন্যই বলেছে যে আমরা দ্রুত নির্বাচন চাই। আমি এই কথা বলিনি যে ফেব্রুয়ারিতে আমরা নির্বাচনে যাব না, সেই কথা কিন্তু বলিনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড আপনাদের তৈরি করতে হবে। কেবল সেটা না, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা প্রথমে যেটা চাই সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন এক জায়গায় আসতে হবে যেখানে সকলে তাদের নিরাপত্তার অভাব করবে না। একটা ভোটার সে ভোট দিয়ে আসে, তাকে তো ফিল করতে হবে যে এরপরে আমার এর জন্য আমার কোনো অসুবিধা নেই। আগে যেগুলো হয়েছে, আগে দোনো পার্টি, দোনো বড় পার্টি, বিএনপিও বলেছে, আওয়ামী লীগও বলেছে যে যখন জিতেছে তার প্রতিপক্ষকে তারা হেনস্থা করেছে। সুতরাং আমরা সেই জিনিসটা চাই এবং যারা নির্বাচনে নামবে তারাও যেন লেভেল প্লেইং ফিল্ডে নির্বাচন করতে পারে, সেটা আমরা চাই। সুতরাং